স্পেন অপরাজেয়, স্পেন অপরাজিত। স্পেন কি হারে না? আর্জেন্টিনা কি স্পেনকে হারাতে পারবে, নাকি স্পেন তাদের ডমিনেশন দেখাবে? ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের পরে স্প্যানিশ টিমটা সম্পর্কে কারো মনে যদি কোনো সংশয় বা সন্দেহ থেকে থাকতো, আমার মনে হয় সেটা সম্ভবত পুরোপুরি দূর হয়ে যাওয়ার কথা। আর এই স্পেন টিম 37 ম্যাচ আনবিটেন থেকে নামছে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে বিশ্বকাপের ফাইনালে, এবং এই আনবিটেন রান একটা রেকর্ড। দে লা ফুয়েন্তে এই রেকর্ডের অধিকারী, এই স্প্যানিশ টিম এই রেকর্ডের অধিকারী। তার মানে এই না যে তারা এক্সট্রা টাইমে ম্যাচ হারে নাই, তারা অবশ্য এক্সট্রা টাইমে ম্যাচ হেরেছে, কিন্তু 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে যখন আপনি খেলতে নামেন বিশ্বকাপের ফাইনালে, এটা তো একটা এক্সট্রা কনফিডেন্স দেয় আপনাকে। ইনভিনসিবল একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি জেতার সামনে রয়েছে স্পেন, অথচ এই স্পেনের শুরুটাই দেখেন, যখন তারা প্রথম ম্যাচটা ড্র করলো পুচকে কেপ ভার্দে, তখন কেপ ভার্দেকে আসলে সবাই পুচকেই বলতো। ওই প্রথম ম্যাচের আগে সেই কেপ ভার্দের সাথে তারা ড্র করলো, তখন বলা হচ্ছিল স্পেন আর কি করতে পারবে, এদের দ্বারা আসলেই হবে না। বাট 2010-এর মতো আরেকটা চিত্রনাট্য আমরা অন্তত 2026-এ এসেও দেখার সামনে দাঁড়িয়ে আছি, যদি স্পেন সেই কাজটা করতে পারে। এরপর তারা সৌদি আরবকে হারলো, উরুগুয়ের সাথে নার্ভি ম্যাচ ছিল, মাত্র 1-0 গোলে জিতলো। বাট দিন শেষে তাদের আরো পরিণত ফুটবলটা বোঝা গেল এই নকআউট স্টেজ থেকে, তারা যখন আলটিমেটলি খেলাটা শুরু করলো। আপনি বলতে পারেন যে নকআউট স্টেজে কিভাবে বুঝলেন? বেলজিয়ামের সাথে তো হচ্ছে গিয়ে তারা একদম এক্সট্রা টাইমে যে ম্যাচ সিল করলো, পর্তুগালের সাথে তারা এক্সট্রা টাইমে যে ম্যাচ সিল করলো, ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে আগে এক্সট্রা টাইম না, ইনজুরি টাইমে যে সেটা করলো। অস্ট্রিয়ার সাথে খুব কনভিন্সিং যে বড় জয় পেয়েছে সেইটাও না। বাট দিন শেষে এই স্পেনের খেলা একটা সুপরিকল্পিত, যেটা বলছিলেন, ছকের মধ্যে আঁকা। কারণ এই দলের ফুটবলাররা জানেন তাদের হচ্ছে কোন মোমেন্টে কি করতে হবে। আপনি যদি বলটা পান, তখন আপনি কাকে দেবেন ওই সাইডওয়েজ পাসগুলো, আপনার ওখানে হচ্ছে অনেকটা মুখস্থ বিদ্যার মতো স্পেন সেটা মাঠে রেপ্লিকেটও করতে পারছে। স্পেনের এই সাফল্যের পেছনের কারিগর দে লা ফুয়েন্তে, তাকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি এই দলটাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন, এবং এই দলে তিনি বিশ্বাস করেন একটা ফ্যামিলির কথা, মানে লা ফ্যামিলিয়া, যেটা আর্জেন্টিনার ভেতরেও আছে। আর্জেন্টিনার ফুটবলাররা বহুদিন ধরে একসঙ্গে আছেন, একই দল নিয়ে প্রায় বিশ্বকাপে আবারও এসেছেন লিওনেল স্কালোনি। এটা যেমন একটা শক্তির কথা, স্পেনের এই দলটা আর একটা শক্তির কথা। মানে এই স্পেনের বহু ফুটবলার আন্ডার-19 টিমে দে লা ফুয়েন্তের সঙ্গে 2015 সালেও কাজ করছেন, এবং তাদেরকে তিনি ক্যারি করছেন। এই উনাই সিমন, এই মিকেল মেরিনো, তাদের উপরে তার আলাদা এক আস্থা, রড্রিগো এই লেভেলে করছিলেন, এবং এই আস্থাটা স্পেনকে একটা বাড়তি সাহায্য দিচ্ছে এইবারের বিশ্বকাপে, এবং যার সূচনা হয়েছিল গত ইউরো থেকে। যদিও স্পেনের এই টিমটা এত ভালো কিনা এই সংশয়টা দূর হতে একটু সময় লেগেছে। মানে নকআউট ফেজে অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচ, এরপরে পর্তুগালের সঙ্গে যখন আপনাকে একেবারে শেষে গিয়ে মিকেল মেরিনোগুলো জিততে হলো, এরপরে বেলজিয়াম, এই ম্যাচগুলোকে অনেকে অন্যভাবে দেখতে পারেন, কিন্তু বেলজিয়াম আর পর্তুগাল যেভাবে স্পেনকে আটকানোর চেষ্টা করেছিল, সেইভাবে স্পেন সেগুলো উতরে গেছে, এবং স্পেনের শক্তিটা তখন আসলে চোখে দেখা যায় না। স্পেনের শক্তি চোখে দেখা গেছে ফ্রান্সের বিপক্ষে, সম্ভবত বিশ্বকাপের ইতিহাসে, স্পেশালি বিশ্বকাপের এরকম সেমিফাইনালের ইতিহাসে আরো খাটো করে যদি নিয়ে এসে বলা যায়, এইরকম ভাবে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে কাছাকাছি মানের দুটো দলের ভেতরে একটা দল ফাইনালে উঠে যায়, এমনটা আসলে অজানা ছিল। কোন দলের বিপক্ষে? কোন ফ্রান্সের বিপক্ষে। তাদেরকে এমনই সাদামাটা বানিয়ে দিল স্পেন, যার পরে এই ফাইনালে অলিখিতভাবে যখন স্পেন ফাইনাল নিশ্চিত করে ফেলেছে, এপাশ থেকে আর্জেন্টিনা বা ইংল্যান্ড উঠুক, আপনি জানতেন যে এই স্পেন টিমকে হারানো হবে নিয়ার ইম্পসিবল কাজ, এবং স্পেনের এই শক্তিটাই বাকিদের জন্য ভয়ের কারণ। এবং স্পেন একই কাজটা এই ম্যাচেও করতে চাইবে, আর্জেন্টিনার এগেনস্টেও তারা বল পজিশন নিজেদের কাছেই রাখতে চাইবে, এবং আর্জেন্টিনাকে সেই জিনিসটা আসলে ব্রেক করতে হবে যখন হচ্ছে তাদের কাছে বল পজিশনটা থাকছে। যেহেতু আপনার রড্রিগো মানে ওই স্পেন টিমের মিডফিল্ড কন্ট্রোলার, তখন আপনার উইদাউট দ্য বল প্লেয়ারদের পজিশনগুলো কি হবে? উইদাউট দ্য বল ওই পাসিং লেনগুলো আর্জেন্টিনা ব্লক করতে পারবে কিনা? আর্জেন্টিনা যদি খুব বেশি আসলে প্রেসে চলে যায়, যদি তারা প্রেসটা স্পেন বিট করে তারা বলটা ক্যারি থ্রু করে ফেলে সামনে, তখন আর্জেন্টিনার সেট আপটা কি হবে? অনেক হিসেব নিকেশ আলটিমেটলি লিওনেল স্কালোনিকে অন্য ম্যাচগুলোতে যেটা করতে হয়েছে তার থেকেও বেশি হিসেব নিকেশের চ্যালেঞ্জ রয়েছে তিনি যখন তার গুরুর এগেনস্টে এই ম্যাচটায় আলটিমেটলি মাঠে নামবেন। এখন স্পেনের এই দলটায় আপনি আলাদা করে একজনের নাম কি নিতে পারবেন? ধরেন আর্জেন্টিনা দেখলে আপনি বুঝতে পারছেন যে লিওনেল মেসি, তারা হয়তো একটা দল, কিন্তু দলের মূল টার্গেট হচ্ছে লিওনেল মেসিকে একটু সামনের দিকে নিয়ে যাওয়া, লিওনেল মেসির কাছ থেকে খেলাটা বের করে আনতে পারা। কিন্তু স্পেনের এই দলটায় সবাই মিলে একটা দল,
এখানে একটা মানে বাক্যে একটা মানে নীতি বাক্যে বিশ্বাস করেন দেলা ফুয়েন্তে, যে যেটা আসলে বি হাইভের জন্য ভালো সেটা বি এর জন্য ভালো, বা বি এর জন্য যেটা ভালো সেটা বি হাইভের জন্য ভালো। এটা একটা প্রোভার্ব, এটা তিনি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বলছিলেন। মানে তার এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো তারকা না, বরং ওই তারকা আসলে এই দলটায় কি ইনপুট দিতে পারছেন সেটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এত কিছুর পরেও এই দলে আপনি আলাদা করে রদ্রির নামটা নিতে চাইবেন কেন? রদ্রির নামটা নিতে চাইবেন, রদ্রি যদি একটা ভালো ম্যাচ কাটান, ধরুন বিশ্বকাপের ফাইনালে রদ্রি খুব ভালো করলেন, তার মানে ন্যাচারালি শুধুমাত্র রদ্রি না, রদ্রির আশপাশে যারা আছেন তারা ভালো করছেন, কারণ রদ্রি ইজ দ্য সেন্টার পয়েন্ট। তাকে কেন্দ্র করে স্পেনের গোটা সিস্টেম নড়ে, গোটা সিস্টেম চড়ে, এবং এই কারণে রদ্রির যদি ভালো ম্যাচ যায় তার মানে গোটা স্পেন দল ভালো খেলেছে, এবং আপনি ধরে নিতে পারেন তাহলে স্পেন ওই ম্যাচটা জিতছেও। রড্রির ওপরেই না স্পেনের এই টিমটার আসলে সবকিছু ডিপেন্ড করছে, মানে কন্ট্রোলিং সিস্টেমটা ডিপেন্ড করছে। রড্রি ভালো খেললে স্পেনের অন্যদের কাজটা সহজ হয়ে যায়। আপনি তারকার কথা বলছিলেন, এই দলে আসলে তারকার থেকে এই দল বিশ্বাস করে পারফর্মারে। আপনি একদম উনাই সিমন থেকে ওয়ারথাবাল পর্যন্ত ইচ অ্যান্ড এভরি প্লেয়ার পারফর্মার, ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের আপনি কোনো না কোনো ম্যাচে আলটিমেটলি কন্ট্রিবিউশন খুঁজে পাবেন। কুকুরিয়ার কথা বলেন, আপনি হচ্ছে পেড্রো পোরোর কথা বলেন, লাপোর্তের কথা বলেন, অথবা কুবার্সির কথা বলেন, তাদের সবার কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে স্পেনের ইচ অ্যান্ড এভরি কোনো না কোনো একটা ম্যাচে আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন। দানি অলমোর কথাও আপনি ধরেন, পেড্রি এখন এই টিমটা আসলে সুযোগ পাচ্ছেন না, মনে হয় না ফাইনালের এই ম্যাচটাতেও তিনি সুযোগ পাবেন, এবং মনে হয় না আর্জেন্টিনার এগেনস্ট এই ম্যাচটায় তার স্টার্টিং লাইন আপেও তিনি কোনো পরিবর্তন করতে যাচ্ছেন, এবং তার কাছে কিন্তু এই ফ্রেশ অস্ত্রগুলো কিন্তু আলটিমেটলি রয়ে গেছে দেলা ফুয়েন্তের কাছে। পরে নামা মানে সাবস্টিটিউট হিসেবে যেখানে আর্জেন্টিনার গেম চেঞ্জার কম, স্পেনের কিন্তু গেম চেঞ্জারের সংখ্যা বেশি। মিকেল মেরিনো সেখানে সাবস্টিটিউট হিসেবে নামবেন, পেড্রি সেখানে সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন, নিকো উইলিয়ামস সেখানে সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন। সুতরাং অপশনস অল আর অ্যাভেলেবল ফর স্পেন। মিকেল ওয়ারথাবাল ফাইনালে গোল করেন, মিকেল মেরিনো পরে নেমে গোল করেন। অপশনস অনেকগুলো স্পেনের কাছে আছে। স্পেন যে কাজটা করার চেষ্টা করবে, স্পেন নিজেদের ওপরে বিশ্বাস রেখে, নিজেদের ফুটবলের ধারায় বিশ্বাস রেখে তারা বিল্ড আপ পেতে যাবে, তারা বল পজেশন রাখবে। বল পজেশন যখন তাদের কাছে থাকবে না তখন তারা ক্লোজ ডাউন করে বল পজেশন আবার ফেরত আনার চেষ্টা করবে। আর্জেন্টিনা যদি তাদের উপরে চড়াও হওয়ার চেষ্টা করে, আমার মনে হয় না আর্জেন্টিনা খুব বেশি সময় ধরে স্পেনের কাছে চড়াও হওয়ার চেষ্টা করবে, বরং আমার মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচে বল পজেশন ছাড়াই মানে খেলার চেষ্টা করবে। যে ঠিক আছে, স্পেনের কাছে বল পজেশন থাকুক, তারা কাউন্টারে বা ব্রেক করে ওখান থেকে সামনের দিকে যাবে। এই ধরনের জায়গাগুলো সবসময় গুরুত্বপূর্ণ এবং মহা গুরুত্বপূর্ণ। স্পেশালি আপনি যদি স্পেনের কথা ধরেন, স্পেন আপনাকে অ্যাটাকে গিয়ে ধীর স্থিরভাবে যতক্ষণ না পর্যন্ত তারা ক্লিয়ার আইডেন্টিটি বের করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা ওয়েট করবে। এইটা আর্জেন্টিনাকে ফোর্স করতে পারে ডিরেক্ট চ্যালেঞ্জে যাওয়ার, এবং চ্যালেঞ্জে যদি আপনি যান কার্ড দেখার একটা ব্যাপার আছে। এর আগের ম্যাচে আমরা সেমিফাইনাল দেখেছি কুতি রোমেরো আর লিসান্দ্রোর মাঝে দুজন কার্ড খেয়ে বসে আছেন, সেটা আর্জেন্টিনাকে চাপে রেখেছিল। এই ধরনের সিচুয়েশন আর্লি স্টেজে আর্জেন্টিনা অ্যাটলিস্ট এড়াতে চাইবে, কারণ বিশ্বকাপের ফাইনাল শুধুমাত্র 90 মিনিট না আরও বড়ও হতে পারে, এবং সেটাই আসলে আর্জেন্টিনার জন্য তখন চ্যালেঞ্জ হয়ে যাবে। বাট দিন শেষে এটাও ধরেন আর্জেন্টিনা যেভাবে ইংল্যান্ডের ম্যাচটা তারা ফেস করেছে, সেই কনফিডেন্সটা, সেই অ্যাগ্রেসিভনেসটা আর্জেন্টিনা হচ্ছে ডিরেক্ট না হলেও ইনডিরেক্টলি স্পেনের উপর তারা হচ্ছে আরোপ করতে চাইবে। কারণ আপনি যদি স্পেনকে খুব বেশি আসলে খেলার সুযোগ দিয়ে থাকেন, তখন হচ্ছে আপনি ইন্টারসেপ্ট করছেন না, আপনি হচ্ছে ওই ধরনের চ্যালেঞ্জেও আপনি যাচ্ছেন না, তখন স্পেন কিন্তু অনেক কমফোর্টেবলি, যেহেতু ওই দলে রড্রির মতো একজন ফুটবলার আছে, তিনি হচ্ছে এই গ্যাপগুলো আলটিমেটলি বের করেই ফেলবে। সুতরাং আর্জেন্টিনার কাছ থেকেও আমরা জানি না যে মানে অ্যাপ্রোচটা স্পেনের এগেনস্টে স্কালোনি এই জায়গাটা আসলে কি বের করে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি অ্যাপ্রোচ বের হয়। এখন আসি আমরা প্রেডিকশনে। ওয়ার্ল্ড কাপ ফাইনাল প্রেডিকশন, ওয়ার্ল্ড কাপের ফাইনাল প্রেডিকশন, লেটস গো ফর ইট। 1.5 মাস আগেই প্রেডিকশন দিয়েছিলাম স্পেন এবং আর্জেন্টিনার ফাইনাল হবে। আরো আগে 1.5 মাসের বেশি হওয়া উচিত। না 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 না, হ্যাঁ? আমরা সেই শুটটা তো আসলে করলাম ওয়ার্ল্ড আচ্ছা, কাপের হ্যাঁ, মাসখানেক মে আগে, মাসের হ্যাঁ? মে মাসের দিকে। তো তখনই হচ্ছে প্রেডিকশন দিয়েছিলাম, সেটা কি হবে আলটিমেটলি কিভাবে জানি সেটা মিলেও গেল। বাট আমি হচ্ছে 2024 সালের ইউরো যখন স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই 2024 সালের পরপরই হচ্ছে আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি কোনো একটা কন্টেন্টে বলেও ছিলাম যে এই টিমটা 2026 সালে শিরোপা জিততে পারে, সেই শিরোপা জিততে পারার থেকে স্পেন 1 ম্যাচ দূরে আছে। সুতরাং আমিও 2 বছর আগের যে প্রেডিকশনটা দিয়েছিলাম, সেই 2 বছর আগের প্রেডিকশনটাতে এখন পর্যন্ত স্ট্রিক্ট আছি। আচ্ছা, আমার কাছে মনে হয় যে স্পেন এই ম্যাচটায় জিতবে। পরপর 2বার বিশ্বকাপ জেতা অনেক বড় ব্যাপার। এইটা যদি আর্জেন্টিনা পুল অফ করতে পারে,
আমি খুশি হব, লিওনেল মেসির জন্য খুশি হব, আর্জেন্টিনার জন্য খুশি হব, কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস টু ডিফিকাল্ট, মানে টু মাচ টু আস্ক ফ্রম দিস আর্জেন্টিনা টিম যে এই স্পেন টিমটাকে বিট করে বিশ্বকাপ যেটা। দর্শক, আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে তবে পারেন। আমি আপনাদেরকে একটু আশাও দেই, যেই দলে লিওনেল মেসি আছেন সেই দলের কাছে, সেই লিওনেল মেসির কাছে বিশ্বের কোনো কিছু আসলে অসম্ভব না। সুতরাং দুইবার শিরোপা ধরে রাখা, সেটা আর্জেন্টিনা যদি সম্ভব করতে পারে, সেটা লিওনেল মেসির জন্যই সম্ভব করতে পারবে। লামিন ইয়ামালকে আটকাতে হবে, তো দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে ম্যাচটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.